জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে জাবির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। বিক্ষোভ মিছিল থেকে ক্যাম্পাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। পাশাপাশি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনারও দাবি জানানো হয়। বুধবার সন্ধ্যায় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে ক্যাম্পাস গেট এলাকায় মারধর করেন লোকজন। পরে আহত শামীমকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হলে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এরপর গুরুতর আহত অবস্থায় সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মারা যান শামীম। এটা আসলে খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা। এটাকে আসলে অন্য কোনোভাবে দেখার আসলে কোনো অপশন নাই। যারাই এই ঘটনাটি ঘটিয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চাই অতি সত্বর এই ঘটনার সাথে জড়িত যারা যারা আছে তাদের সবারই ছবি আছে, ফুটেজ আছে, এই অভিযুক্তদের চিহ্নিত করে যাতে আইনের আওতায় আনা হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের সামনে তোফাজ্জলকে পিটিয়ে হত্যায় শাহবাগ থানায় মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। এদিকে অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীদের এই তদন্ত কমিটিকে সহায়তা করার আহ্বানও জানিয়েছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ মাসুম। গতরাতে এসএম হলের সামনে চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয় তোফাজ্জল হোসেনকে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই তথ্য নিশ্চিত করেন সেখানকার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক। তোফাজ্জলের মরদেহ রাখা হয়েছে হাসপাতালের মর্গে। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটুনিতে দুজনের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া অপরাধী চিহ্নিত করে মামলা দায়েরের আহ্বান জানিয়ে তদন্ত ছাড়া গ্রেপ্তার না করার নির্দেশনাও দেন তিনি। সকালে ডিএমপি সদর দপ্তরে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ গণপিটুনির শিকার হয়ে মারা যান হাসপাতালে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের সামনে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তিকে। বৃহস্পতিবার প্রথমবারের মতো ডিএমপি সদর দপ্তরে এসে এ নিয়ে দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মব জাস্টিস প্রশ্নে জানান নিজের হাতে আইন তুলে না নেওয়ার আহ্বান। একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, যারা ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় কোনো হেনস্থা না হয়। পরে প্রকৃত অপরাধী শনাক্ত করে মামলা দায়েরের আহ্বান জানিয়ে তদন্ত ছাড়া গ্রেপ্তার না করার নির্দেশনাও দেন তিনি। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন খেয়াল রাখতে বলেন সেদিকে। শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দেন না। অন্য কাছে নাম দিলে এটা করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে। ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না। এছাড়া পুলিশের ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে তাদের মনোবল কিভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রশাসনের ব্যর্থতায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সব ক্ষেত্রে এই ক্ষমতা দেয়া ঠিক নয়। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে এসব কথা বলেন তিনি। এছাড়া মির্জা ফখরুল অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থার দাবি জানান। এ সময় সেখানে ছাত্র আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের সঙ্গে দেখা করেন তিনি। বিএনপির পক্ষ থেকে তাদের 15 লাখ টাকার আর্থিক সহযোগিতা করেন। মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহতদের উন্নত চিকিৎসা ও চাকরির দাবি করেন। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে, ভালো কথা। তার মানে প্রশাসন ফেল করছে, তাই তো নাকি? তাহলে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে মানে অন্যান্য কাজ করছে। শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার না হলে দেশের গণতন্ত্র বাধার মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি।
দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার কফিল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে বন্যার্তদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনে গণহত্যাসহ 15 বছরের বিএনপি এবং বিরোধী দলের নেতাকর্মীদের গুম খুন করা হয়েছে। একই সঙ্গে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এসব ঘটনার বিচার করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান তিনি। এ সময় দলের নেতাকর্মীদের প্রতিশোধ পরায়ণ না হওয়ার আহ্বান জানান শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি, একদিকে দেশের মানুষের জন্য কাজ করতে হবে, আরেকদিকে এই হায়নাদের, এই খুনিদের বিচার করতে হবে। বিচার দরকার। বিচার যদি না হয় এই দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়বে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 2.5 কোটি টাকার বিদেশি মুদ্রাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। সকাল 8টার দিকে ইউএস বাংলার একটি বিমান থেকে তাকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক আয়েশা সিদ্দিকা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালান তারা। সকাল 8টায় দুবাইগামী ফ্লাইট থেকে জাকির হোসেন নামের এক যাত্রীকে আটক করা হয়। এ সময় তার ব্যাগে রাখা 7,70,000 রিয়াল এবং 46,000 দিরহাম জব্দ করা হয়, যা বাংলাদেশি টাকায় 2.5 কোটি টাকা। আটক জাকির হোসেনের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। তিনি মুদ্রা পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানান শুল্ক গোয়েন্দারা। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহাগ হাওলাদারকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, 6ই আগস্ট দেশব্যাপী অস্থিরতার মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বন্দীরা দাঙ্গা হাঙ্গামা শুরু করে। এর মধ্যে আরও কয়েকজনের সাথে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহাগ হাওলাদারও পালিয়ে যায়। এই ঘটনায় জেলার মোহাম্মদ লুৎফর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। পরবর্তীতে র্যাব 1-এর পক্ষ থেকে ছায়া তদন্ত শুরু হয়। এর জেরে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় সোহাগকে। পরে আসামিকে কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়। নেত্রকোনার কেন্দুয়ায় দোকান দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে 2 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অর্ধশত। বুধবার রাতে প্রায় 2 ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ। কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, পৌর শহরের মধ্যবাজারে দোকানের মালিকানা বিরোধে দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে গত রাত 8টার দিকে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন ভূঁইয়া ও সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়ার অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। রাত 10টার দিকে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় এখনও মামলা হয়নি। আহতদের মধ্যে গুরুতর 5 জনকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ঈদে মিলাদুন্নবী নিয়ে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে 15 জন আহত হয়েছেন। সকালে বিজয়নগর উপজেলার চম্পকনগর এলাকায় এই সংঘর্ষ ঘটে। পুলিশ জানায়, সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবীর দিন চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া গ্রাম থেকে নাইম হুজুর ও মাজেদুল হাসানের নেতৃত্বে জশ্নে জুলুসের মিছিল বের হয়। মিছিলটি চম্পকনগর গ্রামে আসলে স্থানীয়রা তাতে বাধা দেয়। মারধর করা হয় কামাল নামে এক ব্যক্তিকে। এর জেরেই সকালে সাটিরপাড়া, ইসাপুরা ও খাদ্রাইল গ্রামের লোকজন চম্পকনগর গ্রামে হামলা করে। এ সময় চম্পকনগর গ্রামের পক্ষে গেরাগাঁও ও নূরপুর গ্রামের লোকজনও সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রংপুরের শিক্ষার্থী তাহির হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা তুষার কান্তিকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সকালে রংপুর মেট্রোপলিটন আমলি আদালতে হাজির করা হয় তাকে। এ সময় পুলিশের পক্ষ থেকে তাহির হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। পরে বিচারক আসাদুজ্জামান তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ঢাকা সাভার থেকে মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তার করে র্যাব। তুষারকান্তির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী আব্দুল্লাল তাহির, শিক্ষার্থী সাজ্জাদ, অটোচালক মানিক ও ফল ব্যবসায়ী মিরাজুল ইসলাম সহ 6 জনকে হত্যার অভিযোগে মামলা করা হয়েছে। রাষ্ট্রপক্ষকে শোনে এবং তার আইনজীবী, লিগাল এইডের একজন আইনজীবী ছিল, তার বক্তব্য শোনার পরে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং জামিন আবেদন বাতিল করেছে। রাজশাহীতে ছাত্র জনতার আন্দোলনে গুলি করা যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 1-এর বিচারক ফয়সাল তারেক শুনানি শেষে তার রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এ নিয়ে দ্বিতীয় দফায় তাকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, রুবেলের নামে 2টি হত্যা মামলা সহ 4টি মামলা রয়েছে। এর মধ্যে শিক্ষার্থী সাকিব আঞ্জুমকে হত্যার অভিযোগে তার রিমান্ড মঞ্জুর করা হয়। এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে 10 দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ওয়ার্ড যুবলীগ সভাপতি রুবেলকে হেলমেট পরে 2টি অস্ত্র নিয়ে গুলি ছুড়তে দেখা যায়। গত 15 বছরের সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 8 একর জমি বেড়ে হয়েছে 35 একর। রাজধানী ধানমন্ডি, উত্তরা, বাড্ডা, বনশ্রীতে আছে একাধিক প্লট ও ফ্ল্যাট। পরিবারের সদস্যদের নামে করেছেন সরকারি প্রতিষ্ঠানের নামকরণ। রেল বিভাগে দুর্নীতির পাশাপাশি ব্যাপক দলীয়করণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন পঞ্চগড় 2 আসনের সংসদ সদস্য ছিলেন। পরপর 3বার নির্বাচিত হয়ে মালিক হন বিপুল সম্পদের। অভিযোগ রয়েছে কোটি টাকা খরচে বিলাসবহুল বাড়ির পাশাপাশি ময়নাদিঘি বাজারে করেন মার্কেট। কাগজে কলমে 2008 সালে মাত্র 8 লাখ টাকার অস্থাবর সম্পত্তি 15 বছরে বেড়ে হয়েছে প্রায় 3 কোটি টাকা। 8 একরের কৃষিজমি বেড়ে হয়েছে 35 একর। ঢাকায় বাড্ডা, উত্তরা, বনশ্রীতে রয়েছে একাধিক প্লট। ধানমন্ডিতে আছে 1800 বর্গফুট আয়তনের বাড়ি। রাস্তাটার পশ্চিম সাইডে ওখানে একটু জায়গা আছে, ওখানে ব্যাংক ডাক হয়েছে, ব্যাংকের সাথে মানে 4 তলা বানাইছে। আর এই বাড়িটা এমপি হওয়ার পরে জমি কিনছে ওইদিকে 2.5 বিঘা, এই পুকুরের দক্ষিণ পাশে। রেলমন্ত্রী হওয়ার সুযোগে পঞ্চগড় রেল স্টেশন ও জেলা স্টেডিয়ামের নামকরণ করেন তার বড় ভাই সিরাজুল ইসলামের নামে। এতে ক্ষুব্ধ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দলীয়করণের মাধ্যমে পঞ্চগড়ে একটা মানে সিন্ডিকেটের কারখানা গড়ে তুলেছিলেন। রেল মন্ত্রণালয়ে তার দুর্নীতির শেষ নেই, মানে রেল মন্ত্রণালয়টাকে তিনি ধ্বংস করে দিয়েছেন এবং দুর্নীতির আখড়া বানিয়ে দিয়েছিলেন। রেলমন্ত্রীর দায়িত্ব নেওয়ার 5 বছরে তার 2 ব্যক্তিগত সহকারী ও পরিবারের সদস্যদের সম্পদও বেড়েছে বহুগুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিশোরগঞ্জের ভৈরবে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ 2 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাম্মী হাসিনা পারভিন এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2019 সালের 28শে নভেম্বর ঘর থেকে মাহবুবুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে ভৈরব থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে মাহবুবের স্ত্রী রোকসানা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে পরকীয়ার জেরে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যার কথা স্বীকার করেন তিনি। দীর্ঘ তদন্ত স্বাক্ষর প্রমাণ শেষে আদালত আজ রায় দেন। নাটোরের স্কুল শিক্ষার্থীকে গণধর্ষণের পর হত্যায় 3 তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে নাটোরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুর রহিম এই রায় দেন। মাদারীপুরের কালকিনিতে অজ্ঞাত এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে ঢাকা বরিশাল মহাসড়কের গোপালপুর এলাকায় সিএমবি খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, বরিশাল মহাসড়কের সিএমবি খালে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। তিন বছরেরও বেশি সময় ধরে নষ্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের এমআরআই মেশিন। ফলে বেসরকারি হাসপাতালে এমআরআই করতে রোগীদের গুনতে হচ্ছে কয়েক গুণ বাড়তি টাকা। হাসপাতালের পরিচালক জানিয়েছেন, মেরামতের জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েও কাজ হয়নি। 2018 সালের 19 এপ্রিল চট্টগ্রাম মেডিকেলে প্রায় 10 কোটি টাকা মূল্যের এমআরআই মেশিনের কার্যক্রম শুরু হয়। ওয়ারেন্টির সময় শেষ না হতেই একাধিকবার মেরামতের পরও 2021 সালে আরেক দফা নষ্ট হলে আর ঠিক করা হয়নি। এতে দুর্ভোগে পড়েছেন হাসপাতালে এমআরআই করতে আসা রোগীরা। বেসরকারি হাসপাতাল থেকে এমআরআই করতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। একটা দিছে, অন্যটা নষ্ট, এটা কাজ করে না। এখন এটা কি জানি, এরা অনেক লোক ঘুরে যাইতেছে। এমআরআই মেশিন এটা খারাপ হয়ে গেছে, মানুষে আসে সেবা পাচ্ছে না। এইখানে করলে 5-6 টাকা খরচ, বাইরে মিনিমাম এটার দাম আপনার 20-25 টাকা খরচ। ওয়ারেন্টি পরবর্তী সময়ে সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে রক্ষণাবেক্ষণ চুক্তি না থাকায় সাড়া দিচ্ছে না বলে জানিয়েছে চিকিৎসকরা। এমআরআই মেশিনটা খুব 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 জরুরি, বিশেষ করে ব্রেইন, স্পাইনাল কর্ড, ডিফারেন্ট জয়েন্টস
ইভেন কি পেটের রোগের জন্য এই পরীক্ষাটা খুব জরুরি, যেটা মাত্র আমরা 3 থেকে 4 হাজার টাকা দিয়ে করি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে মেশিন মেরামতে সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করেও মেলেনি সমাধান। মেশিনের জন্য আমরা প্রায় 30 থেকে 40 বার চিঠি করসপন্ডেন্স করেছি, এখন আবারও করব। ধর্ম উপদেষ্টা ওনাকে আমরা এই সম্পর্কে জানিয়েছি, উনি স্বাস্থ্য উপদেষ্টার সাথে আলাপ করে এই বিষয়টা সুরাহা করবো আমাদেরকে আশ্বস্ত করেছে। শিগগিরই মেশিনটি মেরামত করা না গেলে এটি একেবারেই অকার্যকর হয়ে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কমিউটার ট্রেন চালু 2 মাস পরও আন্তনগর সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মাদারীপুরের শিবচরবাসী। 3টি আন্তনগর ট্রেন স্টেশনটির ওপর দিয়ে গেলেও থামে না একটিও। পদ্মা সেতু দিয়ে যাতায়াত করা সব ট্রেন স্টপেজ দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। 2 মাস হলো চালু হয়েছে মাদারীপুরের শিবচর রেল স্টেশন। বর্তমানে 3টি কমিউটার ট্রেন দিনে থামছে 6 বার। তবে থামছে না কোনো আন্তনগর ট্রেন। এতে শিবচর সহ আশেপাশে এলাকার মানুষ পূর্ণাঙ্গ রেল সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই রুটে যতটা যাত্রীর চাপ আছে সেই অনুযায়ী আসলে ট্রেনের সংখ্যাটা কম। এখানে যদি আরও এক্সট্রা 1 বা 2টা ট্রেন অ্যাড করা হয় তাহলে যাত্রীরা ভোগান্তির হাত থেকে আর কি রক্ষা পাবে। সকালে 2টা ছাড়ে আবার সকাল থেকে একটা বাজে, তো এইভাবে করলে প্যাসেঞ্জার আসে না, তো চলে জায়গা। যদি ট্রেন বাড়ায় দেয় সরকারে তাহলে আরও জনগণের জন্য আরও সুবিধা হবে। যাত্রীদের সঙ্গে একই মত পোষণ করেছেন শিবচর রেল স্টেশন কর্তৃপক্ষ। আর প্রশাসন জানিয়েছে আরও ট্রেন স্টপেজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে যে ট্রেন 3টা মোট 6 বার আপডাউন করে, এখানে যাত্রী সেবার মান ওনারা ভালোই পাচ্ছেন, যাত্রীও পাচ্ছি, মোটামুটি ভালো যাত্রী হয়। আর দূরপাল্লার ট্রেনগুলো যদি এখানে স্টপেজ হয় তাহলে যাত্রীর সেবা আরও বাড়বে, যাত্রী চাপও বাড়বে। বর্তমানে কমিউটার ট্রেন যে 2টি শাটল ট্রেন রাজবাড়ী হয়ে ঢাকা যায় সেগুলো প্রতিদিন থামে, কিন্তু দূরপাল্লার যে এক্সপ্রেসওয়ে যে এক্সপ্রেস ট্রেনগুলো আছে সেগুলো আসলে থামে না। দূরপাল্লার ট্রেনগুলোকে আমরা থামানোর জন্য আমরা রেল কর্তৃপক্ষের কাছে আমাদের লিখিতভাবে আমরা তাদের কাছে আবেদন জানাবো। শিবচর স্টেশনের উপর দিয়ে 3টি আন্তনগর ট্রেন যাতায়াত করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক সভাপতি SM জিলানির বাড়িতে হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতাকর্মী সহ 79 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাদী হয়ে এই মামলাটি করেন। এতে টুঙ্গিপাড়া উপজেলার 29 জন আওয়ামী লীগ নেতাকর্মীদের নাম উল্লেখ সহ অজ্ঞাত আসামি করা হয়েছে আরও 40 থেকে 50 জনকে। মামলার এজাহারে বলা হয়, গত 13 সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দল সভাপতি SM জিলানির বাড়িতে অতিথিদের জন্য খাবারের আয়োজন করা হয়। রাতে ওই বাড়িতে হামলা চালায় আসামিরা। টুঙ্গিপাড়া থানার পরিদর্শক খন্দকার আমিনুর রহমান জানান, আসামিরা পলাতক, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। নওগাঁয় সাংবাদিকতার আড়ালে অনৈতিক সুবিধা আদায়ে অভিযুক্ত শিক্ষক তন্ময় ভৌমিককে তলব করেছেন প্রাথমিক শিক্ষা অফিসের তদন্তকারী কর্মকর্তা। গত বুধবার পাঠানো এক নোটিশের মাধ্যমে তাকে তলব করা হয়। তন্ময় ভৌমিককে তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের জন্য আগামী 22 সেপ্টেম্বর রানীনগর উপজেলার রিসোর্স সেন্টারে উপস্থিত থাকতে বলা হয়েছে। গত 8 আগস্ট নওগাঁ শহরের নাসরাত জাহান কাদির মুন্না জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, তন্ময় ভৌমিক সরকারি চাকরির পাশাপাশি বিভিন্ন পেশার সঙ্গে জড়িত। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তন্ময়। অভিযোগটা আমি পেয়েছি এবং যেটা আমি তদন্ত দিয়েছি, তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে আমি বিধি মোতাবেক ব্যবস্থা নেব। বিধি মোতাবেক অনুমতি ছাড়া অন্য কিছু করার সুযোগ নাই। গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক কারখানাগুলোতে চলছে পুরো দমে উৎপাদন। 22টি কারখানা বাদে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। শিল্প পুলিশ জানিয়েছে, আশুলিয়ায় শ্রম আইনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে 16টি কারখানা, আর 6টি কারখানায় দেয়া হয়েছে সাধারণ ছুটি। শনিবার থেকে খুলতে পারে বন্ধ থাকা কারখানাগুলো। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অব্যাহত রয়েছে সেনা টহলও। এছাড়া গাজীপুরে বেশিরভাগ কারখানাই চালু রয়েছে, সকাল থেকেই কাজে যোগ দেন শ্রমিকরা। পণ্যবাহী ট্রাকের কারণে যশোর বেনাপোল মহাসড়কের বন্দর এলাকায় দীর্ঘ যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও স্থানীয়দের। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মহাসড়কের বন্দর এলাকায় 5 কিলোমিটার জুড়ে থাকছে যানজট। চালক ও যাত্রীরা বলছে,
দূরপাল্লার বাসের পাশাপাশি ইজি বাইক, ভ্যান সহ ছোট বড় বিভিন্ন যানবাহন চলাচল করে এই মহাসড়কে। বন্দরে পর্যাপ্ত জায়গা না থাকায় পণ্যবাহী ট্রাকের চাপে এই সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা সহ প্রশাসনের নজরদারি না থাকায় দুর্ভোগ পড়েছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, গত 2 দিন স্থল বন্দর বন্ধ থাকায় বেড়েছে ট্রাকের চাপ। যানজট নিরসনে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে। এক্সপোর্টের গাড়ি মেন রোডে এসে যানজট করছে, বাইপাস রোড আছে, সেখানে যাওয়ার কোনো ব্যবস্থা সেখানে তারা যায় না। আমাদেরও অসুবিধা হয়ে যাচ্ছে, আমাদের অল্পতে বাসায় চলে যেতে হচ্ছে, কারণ এখানে রাস্তার ভিতরে অনেক সময় ধরে বসে থাকতে হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে এবার বেনাপোল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ রহিম। রহিম, এই যে যানজট পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে প্রশাসন এবং বিভিন্ন সংগঠনের সহযোগিতা চাওয়া হয়েছে, কেউ কোনো উদ্যোগ নিয়েছে কি? জানেন, বেনাপোল স্থলবন্দরে বিশেষ করে 7 থেকে 9টি এজেন্সি, বন্দর ব্যবহারকারী বিভিন্ন এজেন্সি, যেমন ট্রান্সপোর্ট বা বন্দর এজেন্সিগুলো নিয়ে বৈঠক করা হয়। তবে এই বৈঠকের মধ্যে সীমাবদ্ধ থাকে, পরবর্তীতে কোনো সরাও আমরা দেখিনি। আপনি বলে রাখি যে দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল, বেনাপোল দিয়ে প্রতিদিন ভারত থেকে প্রায় 3 শতাধিক পণ্যবাহী ট্রাক বেনাপোল আছে। অন্যদিকে বাংলাদেশ থেকেও ভারতে প্রায় 250 থেকে 300 ট্রাক ভারতে রপ্তানি থাকে। যেহেতু 2 দিন বন্ধ ছিল, এই বন্ধের কারণে ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ট্রাকের সংখ্যাটা অনেকটা বেড়েছে। আমরা যেটা দেখেছি, বেনাপোল থেকে অর্থাৎ এখানে দিঘির পাড় পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে এই যানজটের সৃষ্টি হয়েছে, যেটা সকাল 7টা থেকে গভীর রাত পর্যন্ত, অর্থাৎ 11 থেকে 12টা পর্যন্ত এই যানজট থাকে। অন্যদিকে বন্দরে রয়েছে যেমন জায়গা স্বল্পতা রয়েছে, তেমন শেড বা ইয়ার্ডের তেমন স্বল্পতা রয়েছে। অন্যদিকে বেনাপোল বন্দর নামে মাত্র দেশের বৃহৎ স্থল বন্দর হলো, এখানে কোনো ট্রাক টার্মিনাল বা এখানে কোনো আমদানি রপ্তানি কোনো টার্মিনাল এখন তেমন গড়ে ওঠেনি। দুটি ভারতীয় ট্রাক টার্মিনাল বা একটি রপ্তানি টার্মিনাল গড়ে উঠলেও সেটা বন্দর কর্তৃপক্ষ অন্য কাজে ব্যবহার করছে। সেক্ষেত্রে এই ট্রাক রাখার কোনো জায়গা হচ্ছে না। যেখানে আপনি জানেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন প্রায় 6 থেকে 8,000 পাসপোর্ট যাত্রী যাতায়াত করে থাকে। এক্ষেত্রেও বিভিন্ন দূরপাল্লার পরিবহন বেনাপোল আছে। সেক্ষেত্রে একদিকে দূরপাল্লার পরিবহন, অন্যদিকে ভারত ও বাংলাদেশের ট্রাক, এতে প্রতিদিন প্রায় 1 থেকে 1,500, অর্থাৎ গতকাল আজকে মিলে বেনাপোল বন্দর এলাকাতে এই ট্রাকগুলো জট বেঁধে গেছে। যেক্ষেত্রে পথচারী, এখানে শিক্ষার্থী, চাকরিজীবী সহ সবার মধ্যেই যেন এটা হতাশা বা এরা অনেক দুর্ভোগ পাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। আমি কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে, বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে আসলে এই বিষয়টি তারা সরার চেষ্টা করেছেন। কাস্টম কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন, অন্য এজেন্সির সাথেও কথা বলেছেন। বিশেষ করে ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ যদি ট্রাকটা একটি সিরিয়াল ভাবে রাখে তাহলে অনেকটা যানজট তারা মুক্ত হয়। আমরা কথা বলেছি প্রশাসনের সাথে, প্রশাসন যেটা জানিয়েছেন যখন যানজট নিরসনে তারাও কাজ করছে। তবে এখানে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট কোনো ট্রাফিকিং ব্যবস্থা নাই, কোনো ট্রাফিক পুলিশ নাই, এখানে যানজট যার কথা হচ্ছে। সেক্ষেত্রে যেমন দূরপাল্লার যাত্রী সকাল থেকে অনেক সময় 3 থেকে 4 ঘন্টা এখানে আটকে থাকছে। বা ভারত বাংলাদেশের যে ট্রাকগুলো, পণ্যবাহী যে ট্রাকগুলো, আপনি একটু দেখায় রাখি যে দীর্ঘ যে ট্রাকের সারি, যে লম্বা সারি সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই সারিগুলো থেকে থাকে। আমরা কথা বলেছি ভারতের ট্রাক ড্রাইভারের সাথে, তারা আমাদেরকে বলেছেন যে গত 40 দিন তারা যে ট্রাক নিয়ে এসেছে আজকে পর্যন্ত তারা এখনো আছে, তারা এখনো পর্যন্ত পণ্য খালাস করতে পারে। অন্যদিকে চিটাগাং বা খুলনা থেকে যে ট্রাক ড্রাইভাররা এসেছে, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে আমরা গত কালকে এসেছি কিন্তু আমরা এই সিরানে দাঁড়িয়ে আছি, এত যানজট, আমরা এই লাইনগুলো আমরা আসলে যেতে পারছি না। সেক্ষেত্রে তাদের ড্যামারেজ গুনছে, তাদের খাওয়া সহ বিভিন্ন টয়লেট সহ বিভিন্ন তারা সমস্যায় ভুগছে। অর্থাৎ যত দিন গড়াচ্ছে তাদের এই যানজটের মাত্রা যেন অনেক বেড়ে গেছে। যেন এখন বন্দরটা যেন একটু যানজটের নগর হইতে পরিণত হয়েছে। এই তো সর্বশেষ আমি আপডেট খবর পরবর্তীতে জানাতে পারবো। নিশ্চয়ই রহিম, এই বিষয়ে আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আপনার সাথে যুক্ত হব। ভারত থেকে কম মূল্যে ও কম শুল্কে পেঁয়াজ আমদানি শুরু হলেও বাজারে তেমন কোনো প্রভাব নেই। আমদানিকারকরা বলেছেন, ভারত সরকার পেঁয়াজ আমদানির ওপর থেকে শুল্ক কমালেও সেই দেশের ব্যবসায়ীরা শুল্ক প্রত্যাহারের সমপরিমাণ দাম বাড়িয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, আমদানি বাড়লে দাম আরও কমবে। মঙ্গলবার বিকেল থেকে হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। প্রথম দিনে 4টি ট্রাকে 123 টন পেঁয়াজ আমদানি করা হয়, আর বুধবার আমদানি করা হয় 19টি ট্রাকে 590 টন পেঁয়াজ। ভারত থেকে কম দামে আমদানি হলেও দেশের বাজারে পেঁয়াজের দামে তেমন প্রভাব পড়েনি। ভারতীয় পেঁয়াজ কেজিতে 5 টাকা কমে পাইকারিতে 85 ও খুচরা পর্যায়ে 90 টাকা বিক্রি হচ্ছে। আমদানিটা বেশি হলে বাজারটা কম হতে পারে,
এই আশা ব্যক্ত করে আমরা মনে করেন কালকে মালটাল আমরা নেইনি। পেঁয়াজ বেচছে 85 টাকা, 2 দিন আগে বেচলাম 90 টাকা 95 টাকা, আজকে 85 টাকা বেচতেছি। আরও বেশি আশা হয়তো ঢুকলে পারে, দাম কমে যেতে পারে। এই সপ্তাহে আসি আজকে কিনলাম 84 টাকা, বাজার একটু আগের কাছে হালকা কম। ব্যবসায়ীরা বলছেন ভারত থেকে পেঁয়াজ আমদানি না বাড়লে বাজারে দামের তেমন প্রভাব পড়বে না। আমদানি খবরে 2 থেকে 4 টাকা কমলেও আবারও পেঁয়াজের দাম বাড়তে পারে। ইন্ডিয়াতে ইতিমধ্যে যে ট্যাক্সটা কমে গেছে, এর ফলে ইন্ডিয়া মার্কেটে আবার মোকামে ওদের মালের দাম আবার ওই যতটুকু কমাইছে অতটুকু আবার বাড়ে গেছে। আমরা মনে করতেছি না যে আহামরি এখানে দাম কমবে, এরকম কোনো কিছু মনে করতেছি না। তবে আশা করি 2-1 দিন এরকম গরম থাকবে, তারপরে আশা করা যায় কম হয়ে যাবে আর কি। শনিবার ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে নির্ধারিত মূল্যে প্রতি টন $550 থেকে কমিয়ে $400 নির্ধারণ করে, আর শুল্ক 40% থেকে কমিয়ে নির্ধারণ করা হয় 20%। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নানা সংকটে ভুগছে সিলেটের চা শিল্প। উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে বিক্রি, বিদ্যুৎ বিভ্রাট, ঋণের সুধার ও বৈরী আবহাওয়ায় সংকট আরও বাড়ছে। এছাড়াও ভারত থেকে চোরাই পথে আসছে নিম্নমানের চা। গত বছর রেকর্ড পরিমাণ উৎপাদন হলেও এবার লক্ষ্য পূরণে দেখা দিয়েছে সংশয়। দেশের 168টি বাগানের মধ্যে সিলেটে আছে 138টি চা বাগান। 170 বছরের পুরনো এই শিল্প এখন নানা সমস্যায় জর্জরিত। প্রতি কেজি চায়ের উৎপাদন খরচ 200 টাকার বেশি হলেও নিলামে বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকায়। ব্যাংক সুদের হার 9% থেকে বেড়ে হয়েছে 14.5%। এছাড়া চোরাই পথে ভারত থেকে নিম্নমানের চা আসায় ক্ষতিগ্রস্ত বাগান মালিকরা। মূলত ব্রোকার্সদের সিন্ডিকেটের কারণে চা শিল্প ধ্বংসের পথে বলছেন সংশ্লিষ্টরা। এছাড়া প্রতিকূল আবহাওয়া এবং বিদ্যুৎ বিভ্রাটে নষ্ট হচ্ছে গুণগত মান। 2022 সালে জাতীয়ভাবে কেন্দ্রীয়ভাবে চায়ের শ্রমিকরা আন্দোলন করলো, প্রায় 1 মাস বাগান বন্ধ ছিল, তখন থেকে বাগান ধ্বংস শুরু হয়েছে। 2023 সালে এসে দরপতন, মানে 80 টাকা 70 টাকা কেজি চা বিক্রি হয়েছে। যে চার উৎপাদন ব্যয় হলো 220 থেকে 250 টাকা, ওই চা বিক্রি হচ্ছে 100 টাকার নিচে। নিলাম মূল্য উৎপাদন খরচের চেয়ে কম থাকায় লোকসানে বাগান মালিকরা। ওনারা যেভাবে দেশের সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছেন, স্টেপ নিচ্ছেন পরিবর্তনের জন্য, এটা যদি চাল শিল্পর ব্যাপারে ওনারা সেম একটা স্টেপ নেন, এখানে আমাদের 10টা প্রপোজাল আছে, ওনারা দেখে এটার স্টেপ নিলে চা শিল্পটা বাঁচবে। 2023 সালে 170 বছরের রেকর্ড ভেঙে 10 কোটি 29 লাখ কেজি চা উৎপাদন হয়। এবছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 10 কোটি 80 লাখ কেজি। প্রথম 3 মাসে চা উৎপাদন হয়েছে মাত্র 17,48,000 কেজি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেটের কোম্পানিগঞ্জে ছাত্র সমন্বয় পরিচয়ে চাঁদাবাজি করার সময় 9 জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। দুপুরে তাদের নামে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন নূর আহমদ নামে স্থানীয় ছাত্র সমন্বয়ক। কোম্পানিগঞ্জ থানার ওসি জানান, ভোরে ধলাই নদীতে বিভিন্ন নৌকা থেকে চাঁদাবাজিকালে তাদেরকে আটক করে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ধলাই নদী ও সাদা পাথর এলাকা থেকে পাথর তোলার সুযোগ করে দেওয়ার প্রলোভনে শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করছিল তারা। আটককৃতরা সবাই কোম্পানিগঞ্জ উপজেলার বাসিন্দা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা ও নগদ টাকা বিতরণ করেছে সেনাবাহিনী। সকালে সদর, রায়পুর ও কমলনগর উপজেলায় কৃষকদের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়। সেনাবাহিনী জানায় 3 উপজেলায় ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষকদের আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। পাশাপাশি 2000 টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এবারের বন্যায় আমনের বীজতলা সহ প্রায় 58,000 হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 2 লাখ কৃষক। 1 মাস পার হলেও এখনও 5 উপজেলার 3 লাখ মানুষ পানিবন্দী। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে বন্যা কবলিত 1000 মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আমির নূর ফাউন্ডেশন। বাজার নিয়ন্ত্রণ করতে ডিম মুরগির দাম নির্ধারণ নয়, করতে হবে খাবার এবং বাচ্চার দাম নির্ধারণ। খামারিরা বলছেন, সরকার নির্ধারিত ডিম মুরগির নতুন দামে লাভবান হবে কর্পোরেট গ্রুপগুলো। আর কর্পোরেট ব্যবসায়ীরা বলছেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে ডিম মুরগির দাম কমানো সম্ভব। আগস্টের বন্যায় দেশের 7 জেলায় 4000 পোল্ট্রি খামারি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 500 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের।
বন্যার পরই ব্রয়লার মুরগির দাম বাড়তে শুরু করে। 1 মাসের ব্যবধানে 9% বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 180 থেকে 185 টাকা। ডিমের ডজন বিক্রি হচ্ছে 160 টাকায়। এমন পরিস্থিতিতে ব্রয়লার মুরগির কেজি সর্বোচ্চ 179 টাকা 59 পয়সা ও প্রতিটি ডিমের দাম 11 টাকা 87 পয়সা ঠিক করে দেয় সরকার। খামার পর্যায়ে যদি 1 কেজি ব্রয়লার মুরগি 169 টাকায় বিক্রি হয়, তো সেখানে যুক্ত হবে আরও কমপক্ষে 30 টাকা যুক্ত হয়ে ভোক্তা পর্যায়ে পৌঁছাবে, কিন্তু তারা মাত্র 3 টাকা যুক্ত করেছেন। তবে এটা বাজারের সাথে সামঞ্জস্য নয়। গত 1 মাসে মুরগির খাবারের 50 কেজির বস্তায় দাম কমেছে প্রায় 50 থেকে 100 টাকা পর্যন্ত। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে সরকার ডিম মুরগির দাম যৌক্তিক পর্যায়ে বেঁধে দিয়েছে বলে মত ব্যবসায়ীদের। ডলার রেট যদি কমে যায় 90 টাকা এসে পড়ে, তাহলে তো ওই যত পার্সেন্ট ব্রয়লারের দাম ডলারের দাম বেড়েছে, যেমন আমরা 34% বা 35% ডলার রেট, এটা যদি কমে যায় তাহলে 35% দাম কমে যাবে। ভোক্তা পর্যায়ে দাম কমানোর সুফল পেতে তদারকি বাড়ানোর উপর জোর দেওয়ার তাগিদ এই ব্যবসায়ী নেতার। খামার থেকে ডিম নিয়ে পাইকারের কাছে বিক্রি করা, অথবা পাইকাররা খুচরা বিক্রেতা, তাদেরকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, তাদেরকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে, তারা যেন অতিরিক্ত ডিম দাম, ব্রয়লারের দাম বা সোনালির দাম রাখতে না পারে। প্রতি মাসে ডিম মুরগির দাম নির্ধারণের সিদ্ধান্তে প্রান্তিক খামারিদের মতামতকে প্রাধান্য দেওয়ার আহ্বান খামারিদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালের খালগুলোর প্রবাহ স্বাভাবিক করতে পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। সকাল 7:30টায় নগরীর জেলখাল এর নতুন বাজার মড়কখোলার পুল সংলগ্ন অংশ থেকে এই কার্যক্রম শুরু হয়। এতে বরিশালের শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সিটি কর্পোরেশন অংশ নেয়। নগরবাসীকে জলাবদ্ধতার ভোগান্তি থেকে বাঁচাতে পর্যায়ক্রমে সব খাল পরিষ্কার করা হবে বলে জানান জেলা প্রশাসক। এই ছিল সমগ্র বাংলাদেশে আমন্ত্রণ পরের আয়োজনে।